হ্যাঁ, ওকে, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রাইপ ফ্যাব্রিক, সেখানে ভিন্ন ভিন্ন কালারের স্ট্রাইপ আমাদের প্রয়োজন হতে পারে। আর সেই স্ট্রাইপ ফ্যাব্রিক তৈরি করার জন্য আমাদের যে অপশন আছে মেশিনে, সেটা হচ্ছে আমরা যদি 30 ডায়ামিটারের মেশিন ধরি, তাহলে আমাদের ইন জেনারেল ক্যামবক্স এবং ফিডারের সংখ্যা হবে 90। এর কম বেশি হতে পারে, সেটা বিশেষ ক্ষেত্রে। তো এখন যদি 90টা ক্যামবক্স এবং 90টা ফিডার থাকে, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ অপশন হচ্ছে প্রতিটা ফিডারে ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। তাহলে 90টা কালার দেওয়ার পরে আমাদের হাতে আর অপশন নাই, আমাদের তখন আবার প্রথম কালারটা আসবে, মানে রিপিট আসবে। এরকম যদি মেশিনের সেটআপ হয়, তাহলে প্রথম কালার কোর্সটা এক রঙের হবে, দ্বিতীয় কোর্সটা আরেক রঙের হবে, তৃতীয় কোর্স আরেক রঙের, এরকম হতে 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 90টা কোর্স 90 রকম হওয়ার পর আবার প্রথম কোর্স যেরকম সেরকম হবে। তার মানে এই পুরো জিনিসটা রিপিটেড হতে থাকবে, রিপিট হতে থাকবে। তাহলে এখন এই জায়গা থেকে এই জায়গায় রিপিটের সাইজ কত হবে, ডাইমেনশন কত হবে, সেটা জানার জন্য আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটা টার্ম আমাদের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে সিপিআই। সিপিআই মানে হচ্ছে কোর্স পার ইঞ্চ, এটার অপোজিটটা হচ্ছে কোর্স স্পেস, মানে হচ্ছে একটা কোর্স কতটুকু জায়গা দখল করছে। যদিও আমি এখানে দেখিয়েছি এতটুকু, কিন্তু অ্যাকচুয়ালি সেম পয়েন্ট থেকে সেম পয়েন্ট, মানে হচ্ছে এখান থেকে এখানে একটু কম হবে। তাহলে এই কোর্স স্পেসটা যদি আমি পেয়ে যাই যে এই সুতা দিয়ে কাপড় বানালে পরে কোর্স স্পেস কত হবে, তাহলে আমি জানতে পারবো 90টা কোর্স আমার কত ইঞ্চ হবে। এই কোর্স স্পেস কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে সুতাটা কত মোটা বা কত চিকন, স্টিচ লেন্থ কত বড় বা কত ছোট। একই কাউন্টে, একই সুতার কাউন্ট যদি স্টিচ লেন্থ বড় হয়, তাহলে কোর্স স্পেস বেড়ে যাবে, সিপিআই কমে যাবে, সিপিআই কমে যাবে। আবার একই সুতায় যদি স্টিচ লেন্থ কমায় দেওয়া হয়, তাহলে সে ছোট ছোট লুপ তৈরি করবে, কোর্সগুলো কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে কোর্স স্পেস কমে যাবে, সিপিআই বেড়ে যাবে। আবার যদি সুতাটাই চেঞ্জ করে ফেলা হয়, এখানে যদি 20 কাউন্টের সুতার জায়গায় 40 কাউন্টের সুতা বানানো হয়, ব্যবহার করা হয়, তাহলে কি হবে, সুতাটা অনেক চিকন, সেই চিকন সুতার জন্য এত জায়গা লাগবে না, তখন অনেক ছোট ছোট কোর্স হবে, তখন কোর্স স্পেস আরো কমে যাবে, সিপিআই আরো অনেক বেড়ে যাবে। আবার এটাই যদি সোয়েটার হয়, অনেক মোটা সুতা, 3 কাউন্ট 4 কাউন্ট 5 কাউন্টের সুতা যদি হয়, সেক্ষেত্রে কি হবে, এটা অনেক বড় হয়ে যাবে, কোর্স স্পেস অনেক বড় হয়ে যাবে, সিপিআই অনেক কমে যাবে। তো তার মানে হচ্ছে আমাদের স্ট্রাইপের যে ডাইমেনশন, সেই স্ট্রাইপের ডাইমেনশনটা ডিপেন্ড করতেছে মেইনলি অন সিপিআই। তাহলে এখন এই সিপিআই কিভাবে কি, এটা আমরা প্র্যাকটিক্যাল মনে হয় করি নাই, যখন প্র্যাকটিক্যাল হবে তখন করব। এমনিতে মনে হয় কিছু না কিছু ধারণা আছে, নিটিং 1-এ আমরা কিছু আলোচনা করেছিলাম হয়তোবা। তো এখন এই সিপিআই দিয়ে কিভাবে আমি ডাইমেনশন বের করব। আমার যদি এমন হয়, আমি যদি বের করতে চাই যে আমার টোটাল ডাইমেনশন 90টা কোর্সের ডাইমেনশন কত হবে, তাহলে সিপিআই দিয়ে আমি যদি বের করতে চাই, খুব সহজ। কিভাবে, সিপিআই মানে কি, সিপিআই মানে হচ্ছে কোর্স পার ইঞ্চ। এখন আমার সিপিআই যদি 40 হয়, তার মানে হচ্ছে 40টা কোর্স আছে 1 ইঞ্চিতে। তাহলে ঐকিক নিয়ম যদি চিন্তা করো, তাহলে 40টা কোর্স, এটা হচ্ছে 1 ইঞ্চ, তাহলে একটা কোর্স হচ্ছে 1/40, তাহলে 90টা কোর্স হবে হচ্ছে 1 × 90 / 40 ইঞ্চ। তার মানে আমি যদি নাম্বার অফ কোর্স এটাকে সিপিআই দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ডাইমেনশন অফ দ্যাট নাম্বার অফ কোর্সেস। তাহলে এখন আমরা তো আসলে কাপড় যখন কিনবো, বা বায়ার ডিজাইন, ফ্যাশন ডিজাইনাররা যারা কাপড়ের লুক ডিজাইন করে, তারা তো আসলে এই এত জটিল হিসাব নিকাশে কখনোই যাবে না। তারা বলবে যে আমার 3টা স্ট্রাইপে রিপিট হবে, একটা স্ট্রাইপ হবে 0.5 ইঞ্চ, একটা হবে 0.25 ইঞ্চ, আর একটা হবে 0.5, আর একটা হবে 0.25। এখন ও এটা হচ্ছে রিপিট দিয়ে দিচ্ছে,
তাহলে এখন এখানে 4টা কালার থাকতে পারে বা 2টা কালার থাকতে পারে। তো এখন যদি 2টা কালার হয়, ধরে নিলাম এটা হচ্ছে না 4টা কালারই ধরি, ধরলাম এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্লু। না ব্লু তো কালার ইয়া হয় না, আচ্ছা আমরা ধরলাম ইয়েলো। তাহলে এই 4টা কালার রিপিট হবে। এখন তাহলে আমরা যখন এই কালার এই অর্ডারটা পাবো, আমাদেরকে একটা কাপড় বানাতে হবে যেখানে এনশিওর করতে হবে যে আমাদের একটা স্ট্রাইপের ডাইমেনশন যেন ঠিক থাকে। তাহলে আমরা সেই কাজটা কিভাবে করব? সেই কাজটা করার জন্য অবশ্যই যে কোনো কাপড়ের অর্ডার যখন আসবে তখন সেটা জিএসএম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা খুব ভালো করে জানতেছো যে জিএসএম যদি না বলা থাকে কাপড়ের দাম হিসাব হবে কিভাবে, কতটুকু সুতা লাগবে কিভাবে হবে। একজনে বলবে যে এই কাপড় বানাবো 10 টাকা কেজি, আরেকজন বলবে 20 টাকা কেজি। তাহলে এখন এইটার জন্য আবার তুমি মনে করো সামারের জন্য কাপড় বানিয়েছো, কিন্তু তোমাকে অর্ডার দিয়ে দিল হচ্ছে 300 জিএসএম বা 250 জিএসএম, ওই কাপড় পরে তো সামার টিকতে পারবে না। আবার তুমি শীতের জন্য ডিজাইন করেছো, তোমাকে দিয়ে দিল হচ্ছে 90 জিএসএম বা 120 জিএসএম বা 150 জিএসএম, ওই কাপড় পরে তো শীতকালে চলতে পারবে না। তাহলে এখন এটার জন্য নিটেড ফ্যাব্রিকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারামিটার সেটা হচ্ছে জিএসএম। জিএসএম যখন বলে দিল, এখন এই জিএসএম পাওয়ার জন্য ইয়ার্ন কাউন্ট এবং স্টিচ লেন্থ এটাকে আগে ফিক্স করতে হবে যে এই জিএসএম পাওয়ার জন্য কত কাউন্ট লাগবে, কত স্টিচ লেন্থ লাগবে। এটা দিয়ে যখন আমি জিএসএম ওকে করে ফেলবো তখন আমাকে বের করতে হবে যে আমি যেই ফ্যাব্রিকটা ফাইনালাইজ করলাম এই ফ্যাব্রিকটার সিপিআই কত। এই সিপিআই যখন পেয়ে গেলাম, সিপিআই পাওয়ার পরে আমি এখন হিসাব করব যে আমাকে এখন এই স্ট্রাইপ প্যাটার্ন পাওয়ার জন্য কয়টা করে কোর্স দিতে হবে। এর আগ পর্যন্ত আমি আসলে হিসাব করতে পারবো না। আমাকে আগে ফ্যাব্রিকের মেইন প্যারামিটার ঠিক করতে হবে যে এই প্যারামিটারটা সেট করতে হলে আমার কত কাউন্ট, কত স্টিচ লেন্থ লাগবে। সবকিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আমি পাবো সিপিআই। কারণ হচ্ছে আমি যদি বাইরের সাথে নেগোশিয়েট করার জন্য স্টিচ লেন্থ কম বেশি করি, সেক্ষেত্রে সিপিআই কম বেশি হয়ে যাবে। আর যদি আমি আগেই নাম্বার অফ কোর্স ফিক্সড করে ফেলি তাহলে যেটা হবে আমার এই স্ট্রাইপের ডাইমেনশনগুলো ঠিক থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমাকে আগেই এই ডাইমেনশনের ঠিক করা যাবে না, আমাকে আগে হচ্ছে জিএসএম ঠিক করতে হবে। এরপরে যখন ফাইনালাইজ হয়ে যাবে তখন সেখান থেকে সিপিআই পাবো। সিপিআই পাওয়ার পরে ফাইনালাইজ সিপিআই পাওয়ার পরে আমি স্ট্রাইপ হিসাব করব। তাহলে প্রসিডিউরটা খুব বেশি জটিল না। আমরা যদি সিপিআইটা পেয়ে যাই, এবার আমাদের হিসাবটা হবে যে সিপিআই যদি পেয়ে যাই তাহলে স্ট্রাইপের হিসাব কিভাবে হবে। এখানে সিপিআইটা স্যার কিভাবে বের করব স্যার? হ্যাঁ আবার সিপিআইটা স্যার কিভাবে বের করব স্যার? জিএসএম দিয়ে আসলে ওখান থেকে স্যার ইয়ার্ন কাউন্ট বা হচ্ছে স্টিচ লেন্থ বা সিপিআই এগুলো কিভাবে বের করব? আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে যে ধরো রিকোয়ার্ড জিএসএম সিপিআই জান, সেটার জন্য ইয়ার্ন কাউন্ট এবং স্টিচ লেন্থ কত হবে সেটা। জি স্যার, এবং সিপিআইটা কিভাবে বের করব? সিপিআই বের করার কিছু নাই, সিপিআই কাউন্ট করব। হ্যাঁ এটা হচ্ছে ক্যালকুলেশনের বিষয়, এই ক্যালকুলেশন নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা আলাদা একটা চ্যাপ্টার, এটা আলাদা একটা চ্যাপ্টার, এটা অনেক পরে। এখনই এটা নিয়ে আলোচনা করতে গেলে মাথায় ঢুকবে না, আরো অনেক জিনিস লাগবে এই আলোচনার জন্য। অ্যাসপেক্ট অফ নিটিং সায়েন্স, নিটিং জিওমেট্রি এগুলা পড়ার সময় এগুলো নিয়ে আলোচনা হবে, বেশ বড় আলোচনায় আছে। ঠিক আছে, জিএসএম এর জন্য আমরা সহজভাবে মনে রাখি একটা জিনিস জাস্ট আলোচনার আগে, এটা জাস্ট এই তোমার যেহেতু কনফিউশন হয়েছে সেজন্য আর কি একটু ধারণা দিয়ে রাখছি। সুতার কাউন্ট যত মোটা হবে জিএসএম তত বেশি হবে, কারণ মোটা কাপড়, মোটা সুতা, বড় বড় লুপ, মোটা মোটা লুপ। একই সুতার কাউন্টে স্টিচ লেন্থ যদি ছোট করি, একই কাপড়ে একই সুতায় স্টিচ লেন্থ যদি ছোট করি, লুপটা ছোট হয়ে যাবে, কোর্স গুলা কাছাকাছি আসবে, ওয়েলস গুলো কাছাকাছি আসবে, মানে মোটা সুতাগুলাই খুব কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে জিএসএম বাড়বে। একই কাউন্টে যদি স্টিচ লেন্থ কমাই জিএসএম বাড়বে। ভিন্ন কাউন্টের ক্ষেত্রে কোনো রুলস বলা যাচ্ছে না, এটা ভ্যারি করবে। আচ্ছা এখন
কিছু কিছু ব্যতিক্রম ধর্মী ফ্যাব্রিক আছে, সেগুলো আমরা আমাদের আলোচনায় আসছে, বিভিন্ন চ্যাপ্টারে আসছে সামনে, অনেক সামনে, যে কখনো কখনো স্টিচ লেন্থ কমাইলে পরে জিএসএম না বেড়ে কমে যাবে, সেটা স্পেশাল কেস। ইন জেনারেল ইয়ার্ন কাউন্ট যদি ফিক্স থাকে, স্টিচ লেন্থ যদি কমানো হয় জিএসএম বাড়বে, স্টিচ লেন্থ যদি বাড়ানো হয় জিএসএম কমবে। আর যখন ইয়ার্ন কাউন্টই চেঞ্জ হয়ে যাবে, ইয়ার্ন কাউন্ট মনে করো 20 থেকে 30 হয়ে গেল, তার মানে মোটা থেকে চিকন হয়ে গেল, যখনই মোটা থেকে চিকন হয়ে যাবে জিএসএম কমে যাবে। এটা হচ্ছে জেনারেল আলোচনা। এটা নিয়ে হিসাব নিকাশ করে কিভাবে কত জিএসএম এর জন্য কত কাউন্ট আমরা হিসাব করব সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব, এখানে না। এটা আপাতত সিম্পল রাখো। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের সিপিআই এর ইনফরমেশনটা লাগবে। এখন তোমার আরেকটা প্রশ্ন ছিল যে সিপিআই কেমনে পাবো, হিসাবটা কি হবে? সিপিআই এর কোন হিসাব করব না আমরা, সিপিআই করব হচ্ছে ফ্যাব্রিকটা যখন হয়ে গেল, এবার এই ফ্যাব্রিকের মধ্যে কোর্স আছে, ওয়েলস আছে, এই কোর্স এবং ওয়েলস গুলোকে কাউন্ট করব। কাপড়টা যখন একদম ফিনিশড হয়ে গেছে, রিল্যাক্সড কন্ডিশনে চলে আসছে, ফুললি রিল্যাক্সড কন্ডিশন, সেই ফুললি রিল্যাক্সড কন্ডিশনের মধ্যে আমাদের এই কোর্সগুলোকে কাউন্ট করতে হবে, গুনতে হবে। সেটা কাউন্টিং গ্লাস দিয়েও করতে পারো, অথবা কাপড়ের মধ্যে 1 ইঞ্চি মার্ক দিয়ে সুতা খুলে খুলে সুতা কাউন্ট করতে পারো, যার যেভাবে খুশি। এটার জন্য স্ট্যান্ডার্ড মেথড আছে, প্রসিডিউর আছে, সেটা তোমাদের নিট ফ্যাব্রিক অ্যানালাইসিস কোর্সে আলোচনা হবে। আমাদের জন্য যতটুকু দরকার সেটা হচ্ছে যে 1 ইঞ্চিতে কয়টা কোর্স আছে সেটা আমাদের জানতে হবে। এখন সেটা তুমি যেমনে জানো জেনে নাও। এইটা জানা থাকলে আমরা এখন পরের কাজটা করতে পারবো। তাহলে সিপিআই আমরা ধরে নিচ্ছি 40 হবে, ধরে নিচ্ছি। যদি সিপিআই হয় 40, সিপিআই যদি ধরে নেই যে 40, আচ্ছা সিপিআই 40 না ধরে 30 ধরি, হ্যাঁ সিপিআই ধরলাম 30। এবার আমরা হিসাব করি যে 1 ইঞ্চিতে কোর্স লাগে হচ্ছে 30টা, তাহলে আমার ইয়েলো কালারের কোর্স লাগবে কয়টা? 15টা। 15টা, ওকে। আর না 40 এই সুবিধা ছিল, আমরা তো উল্টা করে ফেললাম। স্যার পরে ফ্র্যাকশন এসে পড়বে স্যার, 7.5 এসে পড়বে। আমরা আপাতত সুবিধার জন্য, পরে ফ্র্যাকশন আসলে কি করব সেটা পরেরটা পরে হিসাব করব। আচ্ছা তাহলে রেড লাগবে কয়টা? 10টা, 10। গ্রিন 20। আর ব্লু এটাও 10 স্যার। 10 কত হলো টোটাল? এটা হচ্ছে 60। ওকে, তাহলে আমরা এবার যদি হিসাব করি, আচ্ছা প্রথমে কি উপরেরটা দিয়ে হিসাব করব না প্রথমে নিচেরটা দিয়ে হিসাব করব? 1 নম্বরের স্ট্রাইপ কোনটা হবে, নিচেরটা নাকি 1 নম্বর? কোনটা স্যার নিচেরটা। 1 2 3 4 কি জন্য, কি এক্সপ্লেইন করতে পারবে? কারণ স্যার কাপড়টা তো তৈরি হয় নিচের দিকে যাবে, রোলিংটা নিচের দিকে হবে। গুড, ভেরি গুড। প্রথম কোর্স যখন তৈরি হবে তখন সেটা তৈরি হয়ে নিচে যাবে, তার উপরে তার উপর পরেরটা থাকবে। তার মানে জি স্যার 1 নাম্বার কোর্স সবসময় নিচ থেকে কাউন্ট করি, এটা ভুল করো না। বিভিন্ন সময় এটা প্রয়োজন হয়। কয়েকটা জায়গা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে বইপত্রে, মেশিনে কোনো ব্যতিক্রম নাই। মেশিনে সবসময়ই প্রথমটা নিচে থাকবে। বইপত্রে কিছু কিছু জায়গায় উপর থেকে শুরু করে, সেক্ষেত্রে যেটা যেভাবে করা আছে সেটা লেখা আছে, কেন করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে। ওইটা বাদে বাকি সব সময় আমরা নিচ থেকে কাউন্ট করব। তার নিচ থেকে সেকেন্ড ফেব্রিক তো নিচের দিকে হ্যাঙ্গিং করবে না? এটাই সঠিক, এখানে আর কোনো কনফিউশন নেই। ওকে, তাহলে এখন যেটা হলো যে 60টা কোর্সে আমার রিপিট, তাহলে আমি যদি মেশিনে আসি, তাহলে মেশিনে যদি আমার প্রথম 1 নাম্বার কোর্স এটা হয় 1 নাম্বার ফিডার, তাহলে 1 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত, 1 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত আমি দিব হচ্ছে, সরি 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত ব্ল্যাক,
1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত আমি দিব হচ্ছে ব্ল্যাক ফিট দিব। আমি এটা একটু গেঞ্জি হয়ে গেছে, আমি নতুন করে ফ্রেশ করে আঁকি। এখানে যদি 1 হয়, এখানে যদি 90 হয়, তাহলে আমি ধরে নিচ্ছি 1 থেকে 10 এই পর্যন্ত 10 পর্যন্ত আসবে হচ্ছে ব্ল্যাক। 11 থেকে 30, 11 থেকে 30 এই জায়গায় আসবে হচ্ছে গ্রিন। এরপরে 31 থেকে 40, 31 থেকে 40 এটা আসবে রেড। 41 থেকে 60 এটা আসবে ইয়েলো। এখন 61 থেকে 90 এই ফিডারগুলি এখনো ফাঁকা আছে, 30টা ফিডার। এই 30টা ফিডারে আমি কি দিব? আবার কি ব্ল্যাক শুরু করতে পারি? না স্যার। রিপিট উল্টা পাল্টা হয়ে যাবে। ভেরি গুড। এইটা বুঝে নাই তারা একটু হাত তুলে সামনে আসো, যে কিনা বুঝো নাই যে 61 থেকে আবার রিপিট শুরু করতে পারবো কি পারবো না। কারো কনফিউশন নাই? ওকে, কনফিউশন না থাকলে খুবই ভালো। যদি এমন হতো যে এটা শেষ হলো 40 নাম্বার ইয়াতে, তাহলে আমি আরেকবার রিপিট করতে পারতাম, সেক্ষেত্রে আমি আরেকটা রিপিট শুরু করব। কিন্তু এমন এক জায়গায় শেষ হয়েছে যেখান থেকে আমার বাকি যে কয়টা ফিডার বাকি আছে সেখানে আমার এই পুরো রিপিটটা আরেকবার কমপ্লিট করা যাবে না, অর্ধেকে গিয়ে শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এখানে যদি শুরু করি তাহলে দেখা যাবে যে আমার ফ্যাব্রিকটা যখন বানাবো আমার রিপিটটা মিলবে না। একটা রিপিট কমপ্লিট হবে, আরেকটা রিপিট অর্ধেক হয়ে আবার এই রিপিটের শুরু হয়ে যাবে। সো এটা আমরা কখনোই চাই না, কোনোভাবেই এটাকে আমরা সাপোর্ট করতে পারি না, কারণ হচ্ছে কাপড়ের প্যাটার্নই ঠিক থাকবে না। তো এই ধরনের কাপড় যদি বানায় ফেলি তাহলে বায়ার আমাদের কাছ থেকে নিবে না অর্ডার, এবং সে পুরো লসটা আমাদের ঘাড়ে চলে আসবে, এবং এটা একটা বিশাল লস। আমরা একসময় হিসাব করব যে একটা ফ্যাব্রিকের ব্যাচ যদি নষ্ট হয় তাহলে কত খরচ হতে পারে। এখন না, আপাতত এটুকু আমরা যদি বুঝে থাকি তাহলে এখন এই 61 থেকে 90 এই ক্যাম বক্স এবং ফিডার গুলোকে কি করব? ইনঅ্যাক্টিভ স্যার ইনঅ্যাক্টিভ রাখবো। ইনঅ্যাক্টিভ করব মিস ক্যাম। ইনঅ্যাক্টিভ করার ওয়ে কি মনে আছে? তো মিস ক্যাম কয়টাতে দিব? 30টা। আমরা এখানে কোন ফ্যাব্রিক কি ডিজাইন কিছু আলোচনা করি নাই, তার মানে হচ্ছে মিস ক্যাম দিতে হবে। এই ক্যাম বক্সে যতগুলো ট্র্যাক অ্যাক্টিভ থাকবে সবগুলো ট্র্যাকের মধ্যেই মিস ক্যাম দিতে হবে। 4 ট্র্যাক হলে 4 ট্র্যাকে মিস দিতে হবে, 2 হলে 2, 3 হলে 3, যে কয়টা ট্র্যাক অ্যাক্টিভ সবগুলো ট্র্যাকে মিস ক্যাম দিতে হবে। জি স্যার। অ্যাক্টিভ করার ওয়ে হচ্ছে সবগুলি মিস ক্যাম দিতে হবে, এবং যে ফিডার আছে সেই ফিডারে আসলে সুতা দেওয়া না দেওয়া একই কথা, যেহেতু সুতায় নিডল উঠবেই না, সো সুতা ধরার কোনো প্রশ্নই আসবে না, সো ওখানে সুতা কোনো ফিট হবে না। তাহলে যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম অলরেডি, যে তাহলে এই অবস্থায় আমাদের যেটা হলো যে 90টা করে কোর্স হইতো প্রতি ঘূর্ণনে, এখন সেই প্রোডাকশনটা নেমে আসবে প্রতি ঘূর্ণনে 60-এ। তার মানে প্রোডাকশন ফল করবে। আমরা একটা হিসাবও করেছিলাম মনে হয়, তাই না? জি স্যার। তাহলে এখন লসটা হিসাব করতে পারি, যেহেতু গত ক্লাস আলোচনা হয়েছে, লস হিসাব করতে পারি। সেই লস আমরা যাব না এখন। আমাদের এখন দরকার হচ্ছে এই যে 4টা কালারের সুতা, এই 4 ধরনের সুতার হিসাব নিকাশে যাব আমরা, কোনটা কত কেজি, কোনটা কত পার্সেন্ট, সেই হিসাবটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু সেই দিকে যাই। আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের কাপড় লাগবে হচ্ছে 10 টন, 10 টন মানে 10,000 কেজি। ওকে, 10,000 কেজি কাপড়। এখন 10,000 কেজি কাপড় বানাতে হলে কত কেজি সুতা লাগবে এবং কোন কালারের কত কেজি সুতা লাগবে সেটার একটা প্রসেস ক্যালকুলেশনের প্রয়োজন হবে।
আমরা বোধহয় আলোচনা করেছিলাম যে একটা প্রসেস ফ্লো চার্ট, স্পিনিং থেকে সুতা আসবে, সুতা এসে কোথায় যাবে, স্পিনিং থেকে ইয়ার্ন আসবে, ইয়ার্ন এসে কি হবে, ভেঙে যাবে স্যার। হ্যাঁ ইয়ার্ন ডাইং, তারপরে নিটিং, তারপরে ডাইং। ডাইং কি হবে? রিয়ান ডাইট ক্লোজ না স্যার ওয়াশিং হবে শুধু। ওয়াশিং হবে, তার মানে প্রসেসিং। এখন এই প্রতিটা ধাপে ধাপে ওয়েস্টেজ হবে না? জি স্যার। ওয়েস্টেজ হলে পরে 10,000 কেজি কাপড় লাগবে বাইরে, তাহলে আমার সুতা আনতে হবে কত, স্পিনিং এ কতটুকু অর্ডার দিব সুতার? যে পরিমাণ ওয়াশ হবে তার উপর পার্সেন্টেজ হিসেবে প্রসেস লাগবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই সমস্ত কাপড় বানাতে গেলে কতটুকু ওয়েস্টেজ হবে। আমার প্রসেসিং এ ওয়াশিং যদি হয় 3 থেকে 4%, এটা ভ্যারি করে, এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকম, প্রসেসিং এক এক জায়গায় এক এক রকম যেহেতু, তাহলে প্রসেসিং এ 3 থেকে 4%, নিটিং এ 0.5 থেকে 1%। স্যার নিচে লিখলে দেখা যায় না, একটু উপরে লিখলে সুবিধা হয়। আমি তো আসলে খেয়াল করি নাই, থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। yarn dyeing, knitting, processing. প্রসেসিং এ 3 থেকে 4% ইন জেনারেল। হ্যাঁ, এটা হচ্ছে yarn dyed ফ্যাব্রিকের ক্ষেত্রে। যখন আবার ডাইং আসবে তখন কিন্তু অনেক বেশি হবে, কারণ হচ্ছে ডাইং এর সময় স্কাউরিং হবে, ব্লিচিং হবে, সেখানে প্রচুর ওয়েস্টেজ চলে যাবে। এটা হচ্ছে যদি কটন ফ্যাব্রিক হয়। এখানে যদি পলিস্টার ফ্যাব্রিক হয় সেক্ষেত্রে কিন্তু অয়েল এন্ড ওয়াক্স এর কোনো হিসাব আসতেছে না, সেক্ষেত্রে ওয়েস্টেজ এত বেশি হবে না, অনেক কমে যাবে ওয়েস্টেজ। নিটিং এ আমরা 0.5 থেকে 1%, এটা মোস্টলি 0.5 থেকে 1%, এটাই অনেক বেশি। নিটিং এর চাইতে বেশি ওয়েস্ট আসলে প্রয়োজন হয় না। ইয়ার্ন ডাইং এ বেশ ওয়েস্টেজ হবে, কারণ হচ্ছে সুতাটা যাবে, যাওয়ার পর এটা সফট ওয়াইন্ডিং হবে, সফট ওয়াইন্ডিং এ প্রায় 1.5 থেকে 2% প্লাস ডাইং হবে। ডাইং এর সময় সুতার লেন্থে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সুতা থেকে অয়েল এন্ড ওয়াক্স এগুলা বের হবে, আবার একই সাথে ডাই যোগ হবে। তাহলে এখন ডিপেন্ড করতেছে কি ধরনের ডাই সেটার উপর। তো আমরা যদি হোয়াইট কালার ধরি সেক্ষেত্রে দেখা যাবে যে 5, 6, 7% সুতার ওজন কমে গেছে। আবার যদি লাইট কালার হয় দেখা যাবে যে তার চেয়ে একটু কম। আবার যদি ব্ল্যাক কালার হয় সেক্ষেত্রে দেখবো যে না, সুতার ওজন বেড়ে গেছে, কারণ ও যতটুকু বের হয়েছে তার চেয়ে তো অনেক বেশি রং ওখানে ঢুকে গেছে। তো সেই হিসেবে আমরা সাধারণত ইন জেনারেল হিসাব করি 6%, 5%, 6% ধরলাম। আবার এটা কি হবে, ডাইং শেষ হয়ে যাওয়ার পরে ড্রাই হবে, ড্রাই হওয়ার পর আবার এটাকে হার্ড ওয়াইন্ডিং করতে হবে, তাহলে আবার 2%, তার মানে 6, 7, 8, 9, 10% চলে যাবে এখানে। আর স্পিনিং থেকে তো আমরা সুতাটা কিনে আনবো, সেখানে আমাদের কোনো ওয়েস্টেজ নাই। যদি কোনো ওয়েস্টেজ থেকে থাকে সেই ওয়েস্টেজটা থাকবে স্পিনিং ইন্ডাস্ট্রির জন্য, সেইটা আমাদের হিসাব করার প্রয়োজন নাই, কারণ আমরা যখন অর্ডার দিব স্পিনিং কে, আমরা যে অর্ডারটা দিব সেইটা তারা সাপ্লাই দিবে। সো এখানে স্পিনিং এর জন্য আমাদের আপাতত কোনো ওয়েস্ট ধরতে হবে না, অ্যালাউন্স ধরতে হবে না। তাহলে আমরা যদি এখন এখানে একটা হিসাব করি, তাহলে এখানে আসতেছে 6 থেকে 10, 11, 11 আর 4, 14%। এইটা প্রসেস টু প্রসেস ভ্যারি করবে, এটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17%, 18% হইতে পারে। এটা ফ্যাব্রিকের কালারের উপরে ডিপেন্ড করে, সুতাটা কি ধরনের সেটার উপরে ডিপেন্ড করে, তারপরে হচ্ছে কি ধরনের ফ্যাব্রিক বানাচ্ছি, কি ধরনের কালার। এমন যদি কালার হয় খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে ইয়ার্ন ডাইং এর সময় একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার প্রসেসিং হয়েছে, তার মানে রিপ্রসেস হতে হতে সুতার ওজন কমে গেছে অনেক। আবার ওয়াশিং এ এসে অনেক সময় এরকম হতে পারে এনজাইম করা হয়েছে, এনজাইম করলে পরে দেখা গেল যে 3 থেকে 4%-এর জায়গায় 5 থেকে 6% চলে গেছে। সো এটা অনেক কিছুর উপরে ভ্যারি করে, তার মানে আনুমানিক ইয়ার্ন ডাইড ফ্যাব্রিকের ক্ষেত্রে টোটালের উপরে 11 থেকে 17% চায়, এভারেজ হচ্ছে 14% আমাদের আসলো। আর যদি এটা ইয়ার্ন ডাইং না হতো তাহলে 8, 9, 10%-এর মধ্যেই থাকে।
তাহলে এখন 14% যদি আমরা ধরে নিই আমাদের হিসাবের সুবিধার জন্য, তাহলে এবার বলো 10,000 কেজি ফ্যাব্রিক তৈরি করতে আমাদের সুতার অর্ডার দিতে হবে কত কেজি? স্যার 11,400 কেজি। ক্যালকুলেশনটা কিভাবে করেছো বলো? স্যার পার্সেন্টেজ ধরে স্যার করছি, 100 কেজিতে লাগে সাধারণত 14 কেজি বেশি, তাহলে 10,000-এ আপনার 1,400 কেজি বেশি। আচ্ছা, বাকিরা সবাই একমত? স্যার একটু কম লাগবে। আর একটু কম লাগবে মাইনাস। আচ্ছা, আমরা একটা হিসাব করে দেখি। আমরা বলেছিলাম 14% প্রসেস লস হবে, রাইট? 14% প্রসেস লস মানে হচ্ছে 100 কেজি সুতা ফ্যাব্রিক পাবো কত কেজি? 86 কেজি। 86 কেজি। এখানে কারো কনফিউশন আছে? এক কেজি সুতা ফ্যাব্রিক পাবো কত? 860 গ্রাম। 11,400 কেজি সুতার অর্ডার দেওয়া হয়েছিল, তাহলে ফ্যাব্রিক পাবো কত? স্যার 10,000 কেজি থেকে একটু বেশি স্যার। দেখো তুমি হিসাব করে। স্যার আমার সাথে ক্যালকুলেটর নাই। স্যার 9,804 কেজি আসছে। 86 ইন্টু 11,000 হয়ে গেল। 86 ইন্টু 11,400 ডিভাইডেড বাই 100, 9,804 কেজি। তাহলে এটা আসতেছে হচ্ছে, সরি আমাদের জায়গা নাই দেখে আমরা এখানে লিখতেছি 9,804 কেজি। তাহলে আমাদের কম পড়লো কত কেজি কাপড়? 196। তাহলে এই হিসাবে যদি করি তাহলে 196 কেজি কাপড় কম পড়বে। তাহলে এখন আমাদের তো মুশকিলে পড়ে যাবো, বিপদে পড়ে যাব না? জি স্যার। এই ভুলটা আমরা শুধু একাই করলাম না, এই ভুলটা ফ্যাক্টরিতেও করা হয়। ফ্যাক্টরিতে ভুলটা করে এবং প্রচুর পরিমাণ শর্ট কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট হয়, এবং যেটা ইন্ডাস্ট্রির জন্য, ফ্যাক্টরির জন্য অনেক ক্ষতিকর, অনেক লসের একটা কারণ। সেক্ষেত্রে আমাদের হিসাবটা আসলে একটু অন্যভাবে করতে হবে। সেটা কি, আমরা ঐকিক নিয়ম ছোটবেলায় শিখেছি, সেই প্রসেসটাই পারফেক্টলি অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। সেটা হলো আমাদের যেহেতু 14% প্রসেস লস, সেহেতু আমাদের যদি 100 কেজি সুতা হয় তাহলে পাবো কাপড় 86 কেজি। তাহলে 86 কেজি ফ্যাব্রিকের জন্য ইয়ার্ন রিকোয়ার্ড হচ্ছে 100 কেজি ইয়ার্ন। আচ্ছা, সেক্ষেত্রে 1 কেজি ফ্যাব্রিকের জন্য লাগবে হচ্ছে 100/86 কেজি সুতা। আর 10,000 কেজি যদি আমার ফ্যাব্রিক হয় সেক্ষেত্রে 100 × 10,000 ডিভাইডেড বাই 86 সমান সমান কত আসে দেখো তো এবার হিসাব করে। স্যার 11,627.9। 11,627.9 মানে হচ্ছে 728 এত কেজি।
তাহলে 11,400 কেজি ফ্ল্যাট হিসাবে কাজ হচ্ছে না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার এই 11,628 কেজি সুতা এটা কি এক রঙের হবে না কয়েক রঙের হবে? কয়েক রঙের। কি রং? 4 রকম। আমার 4টা নিয়ে কাজ করতে 4টা হবে। ইয়েলো, রেড, গ্রিন, ব্লু। এখন আমরা যদি বলি যে ইয়েলো কালারের এই 4 রঙের সুতা বানাই দাও, ইয়ার্নে যদি বলি, ইয়ার্ন ডাইং এ বলি, তাহলে তারা 11,628 এই সুতাটাকে 4 ভাগের 1 ভাগ, এটাকে 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের, এটা 4 ভাগের হবে? নো স্যার। কিভাবে হবে? পার্সেন্টেজ করতে হবে স্যার। পার্সেন্টেজ হিসাব করতে হবে। ভেরি গুড। কত হবে পার্সেন্টেজের হিসাবে? ইয়েলো লাগছিল 20 কোর্স, রেড হচ্ছে 10, গ্রিন 20, ব্লু হচ্ছে 10 কোর্স। এখন তাহলে এটার পার্সেন্টেজ কত হবে? 100 × 20 ডিভাইড বাই 60 20 ডিভাইডেড বাই 60 ইনটু 100। তাহলে কত পার্সেন্ট? সো 30%। 30%। আচ্ছা, আমরা যদি পার্সেন্ট বের করতে চাই তাহলে এইভাবে বের করব। আর যদি চাই যে না টোটাল কত কেজি, 100 জায়গায় ওজনটা বসাই দিলে ইয়েটা ওইটা বসাই দিলে তাহলেই হয়ে যাবে। তাহলে এইভাবে সবগুলা করতে পারবো? জি স্যার পারবো। দুইটা ক্যালকুলেশন, একটা হচ্ছে ইয়ার্ন গুলোর পার্সেন্টেজ আর একটা হচ্ছে ইয়ার্ন গুলোর কোয়ান্টিটি, যে অ্যাকচুয়ালি কত কোয়ান্টিটি করে লাগবে। আচ্ছা, এখন অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে একটা কোর্স আর আরেকটা কোর্স, মনে করো ব্ল্যাক কালারের সুতা আর হচ্ছে রেড কালারের সুতা, এদের কাউন্ট ভিন্ন। মনে করো এটা হচ্ছে পলিয়েস্টার আর এটা হচ্ছে কটন ব্ল্যাকটা, তাহলে এদের দুইটার কাউন্টও ভিন্ন। এখন সেক্ষেত্রে এই গণ ক্যালকুলেশন কি কাজ করবে? নো স্যার, কাজ করবে না। সেক্ষেত্রে একটা ভিন্নতা আসবে। আবার মনে করো যে কাউন্ট সেম, কিন্তু একটার স্টিচ লেন্থ 2.5 আর একটার স্টিচ লেন্থ 2.6 মিলিমিটার, সেক্ষেত্রে কি এই ক্যালকুলেশন কাজ করবে? নো স্যার। কে কে বুঝে নাই? এখানে অনেকের কনফিউশন থাকার কথা, কিন্তু সবাই বলছে বুঝছি। দুই একজন নিশ্চয়ই পাওয়া যাওয়ার কথা যাদের এখানে একটু কনফিউশন তৈরি হবে। কনফিউশন না তৈরি হলে তো খুবই ভালো, আমার জন্য সহজ। যে বলেছো ক্লিয়ার, সে একটু এক্সপ্লেন করো, তাহলে আমরা একটু আলোচনাটা মানে নিশ্চিত হতে পারি যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। স্যার যার স্টিচ লেন্থ কম তার জন্য হচ্ছে কি স্যার ওয়েট কম লাগবে। আমার কম ভরের হচ্ছে কি ইয়ার্ন দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড। আর একইভাবে যদি স্টিচ লেন্থ সেম থাকে কিন্তু সুতার কাউন্ট ভিন্ন থাকে, সেক্ষেত্রে স্যার কাউন্ট যদি স্যার বেড়ে যায় তাহলে স্যার সেক্ষেত্রে হচ্ছে কি আমার কম লাগতেছে। ওজনের ডিফারেন্স হবে, ওজনের। তার মানে হচ্ছে দুইটা সুতার যখন কাউন্ট ভিন্ন তখন এর একটা কোর্স আর এর একটা কোর্স ইকুইভ্যালেন্ট না, ওজনটা ভিন্ন। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ হিসাব করলে এই শুধুমাত্র নাম্বার অফ কোর্সের হিসাব ধরে পার্সেন্টেজ করতে পারবো না, রাইট? জি স্যার। এখন যদি মনে করো যে দুইজন লোক, একজন বলল আমার 10টা বাড়ি আছে, আর একজন বলল আমারও 10টা বাড়ি আছে। এখন আমরা তাহলে দুইজন লোককে বলতে পারি যে এই দুইজন সমান সমান ধনী। না স্যার, বাড়ি স্যার সাইজ দেখতে হবে স্যার, কারো বিল্ডিং 5 তলা, কারো বিল্ডিং 10 তলা। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন দেখা গেল একজনের ঢাকা শহরে 10টা বাড়ি আছে, আরেকজন বলল যে আমার হচ্ছে ভাষাঞ্চলে 10টা বাড়ি আছে। তাহলে দুইটা তো ইকুইভ্যালেন্ট, পার্থক্য আছে। তাহলে এখন এরও 20 কোর্স, এরও 20 কোর্স, কিন্তু এর কাউন্ট ভিন্ন হইলে পরে এদের পার্সেন্টেজ সেম আসবে না। এদের স্টিচ লেন্থ ভিন্ন হলে পার্সেন্টেজ সেম আসবে না। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা যে ফ্ল্যাট হিসাব করে ফেললাম, এই ফ্ল্যাট হিসাবটা কাজ করবে না। সেক্ষেত্রে এখানে ভেরিয়েবল গুলো যেগুলো আমরা এখানে কনসিডার করার প্রয়োজন মনে করি নাই,
সবার ক্ষেত্রে সমান ধরে নিয়েছি ইয়ার্ন কাউন্ট এবং স্টিচ লেন্থ, তখন এগুলাকে কনসিডারেশনে নিতে হবে। তো এটা হোমওয়ার্ক থাকবে যে যদি এরকম ভিন্ন ভিন্ন ইয়ার্ন কাউন্ট এবং ভিন্ন ভিন্ন স্টিচ লেন্থের ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে তাদের পার্সেন্টেজটা কিভাবে হিসাব করব, এটা তোমাদের হোমওয়ার্ক। না পারো নেক্সট ক্লাসে আমি দেখাই দিব, আর যারা পারবে সুন্দর করে খাতায় করে ছবি তুলে রাখবা, আমি যখন বলবো তোমরা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবা, দেখায় এক্সপ্লেন করবা যে কেউ যারা যারা করবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আজকের ক্লাস থেকে যেটা পেলাম সেটা হলো যে আমরা যে কোনো ধরনের স্ট্রাইপ ফ্যাব্রিক তৈরি করার জন্য প্যাটার্ন ক্যালকুলেশন করতে পারবো, কোন কালারের কয়টা কোর্স লাগবে সেটা করতে পারবো, এবং সুতার হিসাবটা করতে পারবো যে আমার কতটুকু ফ্যাব্রিক লাগলে কতটুকু সুতা লাগবে সেটা ডিপেন্ড করতেছে প্রসেস লসের উপরে। সেই ইনফরমেশন যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে আমরা হিসাব করতে পারবো যে কতটুকু সুতা লাগবে, এবং সেই সুতার মধ্যে কোন কালারের কত কেজি সুতা বা কোন কালারের সুতার পার্সেন্টেজ কত, সেই হিসাবটা আমরা করতে পারবো এবং রিকোয়ারমেন্ট দিতে পারবো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে যে তোমরা এই কালারের এতটুকু সুতা কিনে নিয়ে আসো, অথবা হচ্ছে ইয়ার্ন ডাইং এ এত কেজি সুতা ইয়েলো, এত কেজি রেড, এত কেজি গ্রিন, এত কেজি ব্ল্যাক, এই রিকোয়ারমেন্টটা আমরা রেডি করে দিতে পারবো। এখন আমাদের যেটা লিমিটেশন সেটা হচ্ছে যদি স্ট্রাইপের ডাইমেনশন অনেক বড় হয়ে যায়, যেটা কিনা আমাদের এই 90 এর চাইতে বেশি, আমাদের 90 এর চাইতে কম হলে সমস্যা নাই, এখানে ফাঁকা থাকতেছে, কিন্তু যদি 90 এর চাইতে বেশি হয়ে যায় তাহলে আমরা একটা বিপদে পড়তেছি। সেক্ষেত্রে 90 এর চাইতে কত বেশি সেটা একটা ধর্তব্য বিষয়। 90 এর চাইতে যদি একটা দুইটা বেশি হয়, অনেক সময় ডোর ক্যাম বক্স থাকে, সেক্ষেত্রে এক দুইটা কভার করা যায়। যদি ডোর ক্যাম বক্স না থাকে তাহলে সম্ভব না। দেখা গেল 95টা আসলো রিপিট, সেক্ষেত্রে একটা ওয়ে হতে পারে যে বায়ার্স নেগোসিয়েশন। বায়ারকে আমি বললাম যে আমার মেশিনে 90টা আছে, তোমার আসতেছে 95টা, তোমার যদি আমি 90টায় করে দিই তাহলে আমার ডাইমেনশনটা সামান্য ছোট হবে, 0.2 ইঞ্চ 0.1 ইঞ্চ ছোট হবে। এখন যদি বায়ার এগ্রি করে তাহলে আমি অনায়াসে কাপড়টা বানাইতে পারবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, 5টা কোর্স, আমি প্রতিটা কালারে একটা একটা কোর্স কমাই দিতে পারি, অথবা শুধুমাত্র এই যেগুলো বড় ডাইমেনশন সেগুলো থেকে একটা একটা করে কমাই দিতে পারি। তো সেভাবে কমায় বাড়ায় 90টাতে মিলায় আমি তাকে অফার করতে পারি যে তোমার ফ্যাব্রিকটা আছে 95 কোর্সে রিপিট, কিন্তু আমি তোমাকে 90 কোর্সে বানাই দিব, কিন্তু ভিজিবলি খুব বেশি পার্থক্য দেখা যাবে না, তুমি যদি এগ্রি করো আমি এটা বানাই দিব। বায়ার যদি এগ্রি করে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই ভুল কখনো করতে চাইবো না যে বায়ারকে না জানায় আমরা একটা মাতব্বরি করে 95 কোর্সের রিপিট 90 কোর্সে বানাই ফেললাম, এরপরে বায়ার বললো যে না আমি তো নিব না। এই ভুল কখনোই করা যাবে না। আমরা যত চেঞ্জ আনবো বায়ারকে জানাবো, বায়ারকে দিয়ে এগ্রি করাবো, তারা ফ্যাব্রিকের ভিতরে সিগনেচার করবে, এরপরে আমরা প্রোডাকশনে যাব। কখনোই অতিরিক্ত পণ্ডিতি করে নিজেদের মতো করে স্ট্রাইপ ক্যালকুলেশন করে কমায় বাড়ায় আমরা এটা মতবরি করতে যাব না। যেই চেঞ্জই আনবো যদি বায়ারকে নাও জানাই, সেক্ষেত্রে আমরা ওই 90 কোর্সে বানায় বায়ারের কাছে পাঠাবো যে দেখো আমরা এটা বানিয়েছি। সে যদি ধরতে না পারে যে এটা 95 কোর্সেরটা 90 কোর্সে বানাইছে, সেক্ষেত্রে ওই স্যাম্পলের মধ্যে তার সিগনেচার নিতে হবে যে দেখো এটা তোমার অ্যাপ্রুভ স্যাম্পল। সেক্ষেত্রে যদি ভবিষ্যতে কখনো কোনো প্রবলেম হয়, তুমি তখন তাকে ওই অ্যাপ্রুভ স্যাম্পল সিগনেচার সহ দেখাতে পারবা যে আমি তো 90 কোর্সে বানাইছি, আমি তোমার কাছে পাঠাইছি, তুমি সিগনেচার করে দিয়েছো, এখন তুমি যদি এগ্রি না করো তাহলে তুমি ওখানে সিগনেচার করেছিলে কেন, তুমি না বুঝে সিগনেচার করেছিলে। মূলত বায়ারের সাথে কখনোই দুর্বল থাকা যাবে না, যাই করতে হয় সবকিছুর স্ট্রং এভিডেন্স থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রবলেম হলো যে 90 কোর্সের নিচে হলে আমাদের কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে দাম বেড়ে যাবে, যতগুলো ফাঁকা থাকবে ততগুলো দামের ভেরিয়েশন আসবে। আর 90 এর যেতে বেশি যদি হয়, একটা দুইটা চারটা পাঁচটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা ট্রাই করব মডিফাই করে, স্ট্রাইপ গুলোকে মডিফাই করে 90 এর মধ্যে আনা যায় কিনা। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে 90 না হয়ে আমার এমন মেশিনও থাকতে পারে যেটা ডায়ামিটার 30 এর জায়গায় 34, সেক্ষেত্রে সেখানে হয়তো 105 বা 110 বা 120টা ফিডার থাকতে পারে, সেক্ষেত্রে আমি অনায়াসে 90 এর চেয়ে বেশি করতে পারবো। আবার এরকম হতে পারে যে না 130 বা 140,
সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার আরো বড় ডায়ামিটারের মেশিন আছে কিনা। আমি কি নরমাল মেশিনে আমি এই স্ট্রাইপ গুলো করতে পারবো কিনা। ফ্যাক্টরি গুলোতে 120 এটাই হাইয়েস্ট থাকে, কিন্তু কিছু কিছু মেশিন আছে যেগুলো অনেক বড় ডায়া, কিন্তু এই মেশিনগুলি সব ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল না। কিছু কিছু ফ্যাক্টরিতে 56 ডায়ার মেশিন আছে মাল্টি ফিডার, তার মানে প্রায় 250 আর 200-র উপরে ফিডার থাকে। তো সেখানে আমরা কিন্তু অনায়াসে 150 160 কোর্সে রিপিট করতে পারবো। কিন্তু এই ফ্যাব্রিক গুলো এই মেশিন গুলো তো সব ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল না, তার মানে এইটার হিসাব আমরা সবসময় এভারেজ করতে পারবো না। তার মানে হচ্ছে যখনই আমাদের নাম্বার অফ ফিডারের চাইতে বেশি হয়ে যাবে নাম্বার অফ কোর্স ইন রিপিট, তখনই আমাদের একটা জটিলতা তৈরি হবে। এই জটিলতা সমাধান করার জন্য আমাদের একটা বিশেষ ধরনের মেশিন আছে, সেটার নাম হচ্ছে বাজারে প্রচলিত অটো স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ। সেই অটো স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ কিভাবে কাজ করে, কিভাবে সেখানে হিসাব নিকাশ করতে হবে, সেখানে কত বড় স্ট্রাইপ বানানো যাবে, তার লিমিটেশন কি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো এইটা করার জন্য আমাদের একটা স্পেশাল শীট লাগবে। আমি সেই শীটটা যেভাবেই হোক আজকের মধ্যে গ্রুপে আপলোড করব। সিআর এর দায়িত্ব হচ্ছে সবাইকে নক দিয়ে এই শীটটা প্রিন্ট আউট করে ফটোকপি করে তোমাদের কাছে রাখা। নেক্সট ক্লাসের জন্য এই শীটটা প্রয়োজন হবে, মানে হচ্ছে আমি যখন দেখাবো তখন নিজেরা ওই শীটের মধ্যে প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 2 থেকে 3টা কপি করে রাখবা, আরো বেশি করে রাখলে ভালো। 10টা করে রাখলে তোমাদের আপাতত হয়তো বা এই সেমিস্টারের প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে 10টা করে রাখলে। সো একবারে 10টা মানে বারবার যাওয়ার চাইতে 10 পেজ কপি করে নিলে তুমি প্র্যাকটিস করতে পারবা অনেকগুলা। 10টার বেশি প্র্যাকটিসের প্রয়োজন হবে না, কারণ 10টা প্র্যাকটিস করলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো এই হচ্ছে অবস্থা। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আলোচনা করব, আদারওয়াইজ আজকের ক্লাস এখানেই কমপ্লিট। স্যার আমরা তো প্রথমে সিপিআই এটা 60 ধরে নিয়েছিলাম তাই না? 40 ধরেছিলাম। 40 40 স্যার 40 তো ধরে নিয়েছিলাম তাই না স্যার? ধরে নিয়েছিলাম। এটা ফ্যাব্রিক যখন বানাবো তখন এটা মেপে নিতে হবে, মেজার করতে হবে। এইটার উপর ডিপেন্ড করি তো আমরা পুরো ক্যালকুলেশনটা করছিলাম, তাই স্যার এটা জিজ্ঞেস করলাম। জি 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 অবশ্যই। ওকে, সিপিআই যদি চেঞ্জ হয়ে যায় আমার সমস্ত ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে, সব হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। স্যার সিপিআই তো আমরা মাপতে চাচ্ছি ফেব্রিক তৈরি করার পর, কিন্তু আমরা ফেব্রিকটা যখন আগে তৈরি করবো তখন ওই ক্যালকুলেশনটা কিভাবে করব, যে কতগুলো আমরা রেড বা কতগুলো ইয়েগুলো দিব ফিডারে? আচ্ছা, সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে যখন বায়ার ডেভেলপমেন্টের জন্য স্যাম্পল দিবে তখন আমরা ফ্যাব্রিকটা আগে বানাবো, বানায় আগে জিএসএম মিলাবো, জিএসএম এগ্রি করার পর তারপরে আমরা স্ট্রাইপ ক্যালকুলেশন করব। আর আরেকটা মজার বিষয় হচ্ছে তুমি যখন 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করো কোনো একটা ফ্যাক্টরিতে, অথবা তুমি নতুন কিন্তু ওই ফ্যাক্টরিতে তো নতুন না, তারা গত 10 15 20 বছর ধরে কাজ করতেছে, তাদের একটা ডাটাবেজ আছে যে কত কাউন্টে কত স্টিসলেন্থে কত সিপিআই আসতে পারে। এক্স্যাক্টলি হবে না, কিন্তু অলমোস্ট কাছাকাছি, হয়তো 5% ভেরিয়েশন হতে পারে, একদম নিয়ারলি কাছাকাছি, একদম ক্লোজ হিসাব তাদের চলে আসে। সো তারা ওই ডাটাবেজ অনুযায়ী তারা একটা সিপিআই ধরে নিতে পারে। আমাদের স্পেন্সার সাহেবের বইয়েও সিপিআই এর কিছু ক্যালকুলেশন দেওয়া আছে। নিটিং জিওমেট্রি থেকে আমরা একটা আইডিয়া পাবো, সেখান থেকেও আমরা একটা সিপিআই ধারণা করতে পারবো। এগুলো হচ্ছে ধারণা, এস্টিমেশন, হ্যাঁ, কিন্তু এক্সাক্ট পাবো কত পাচ্ছি সেটা আমাদেরকে ফেব্রিক থেকে মেজারই করতে হবে। আর বানানোর আগে আমরা একটা এস্টিমেট করতে পারবো, সেটা প্রিভিয়াস ফ্যাক্টরি ডাটা থেকে হতে পারে, বইয়ের ডাটা থেকে হতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে বায়ারকে বলতে হবে যে আমরা এটা ডেভেলপ করে নেই, ডেভেলপ করার পর ফ্যাব্রিক যখন এগ্রি করবে যে হ্যাঁ ফ্যাব্রিকের কোয়ালিটি ঠিক আছে, এখন স্ট্রাইপ বানাবো, তখন আমরা সিপিআইটা মেজার করে নিব। ঠিক আছে নাকি ক্লিয়ার হয়নি? জি স্যার বুঝছি। তার মানে স্যার আমরা আগে স্যাম্পলটা তৈরি করব তারপর ক্যালকুলেশন করব। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে?
ধন্যবাদ স্যার। ওকে, তাহলে নেক্সট উইক আমরা অটো স্ট্রাইপের ক্যালকুলেশন করব। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।